সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ভৌতিক গল্প চ্যানেলে। তো এখানে গল্প শোনানো হয় কিন্তু দেখানো হয় না। আমি আবারও একবার বলে দিচ্ছি, এখানে গল্প দেখানো হয় না, বরং শোনানো হয়। তো গল্প শোনাতে বা শুনতে যারা পছন্দ করো তারাই একমাত্র আমার চ্যানেলে থাকবে, আর বাকিরা বেরিয়ে যেতে পারো। তো সবাইকে আমার ভৌতিক গল্প চ্যানেলে আরেকবার স্বাগত জানাই, এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে সবার আগে আমার এই কাহিনী বা গল্প তোমরাই প্রথমে শুনতে পাও তার জন্য। আর যারা নতুন তারা তো আগেই এটা করবে, না হলে কিছুই হবে না। কি আর বলবো, বারবার এক কথা বলতে হচ্ছে তোমাদেরকে। তো আজকে কাহিনীটা বুঝতেই পারছো, কালো ছায়া। কালোর থেকে বাঁচতে লড়াই করছে কয়েকজন মানুষ। কিন্তু এই গল্পটা দেখে তোমাদের মনে হচ্ছে ব্যানারটা দেখে যতটা ভয়ঙ্কর ততটা ভয়ঙ্কর নয়, এবং একটা হাসির গল্প। অথবা তোমার এই কাহিনীটা শোনার পর যতটা হাসবে আর কি, এত হাসি পাবে যে তোমরা তো হাসি থামাতেই পারবে না, এরকম আজকের কাহিনীটা। তো বেশি কথা না বলে আমি আজকের কাহিনীটা শুরু করব। তো শোনার পর তোমরা বলবে কেমন হয়েছে, এবং শেষে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি বারবার বলে যাই, তোমাদের কমেন্ট করতে তোমরা কেউ কিন্তু একটা কমেন্ট করো না। আমি এইবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, একটা গঠনমূলক কমেন্ট করবে। এরপরে তোমরা কীরকম কাহিনী শুনতে চাও আমি সেরকম কাহিনী নিয়ে আসবো। তোমরা যদি কিছুই না বলো তাহলে আমি তোমাদেরকে আর কী বলবো। যে যাই হোক, তো আজকের কাহিনীটা হচ্ছে কালোকে নিয়ে। তো কালো কী এবং তার পিছন থেকে একজন মানুষ কেন পালিয়ে বেড়াচ্ছে। ঘটনাটা হচ্ছে প্রায় 1000 বছরের পুরনো একটা ঘটনা। তো এটা আমি একটা বই থেকে, অর্থাৎ লাইব্রেরি একটা বইতে পড়েছিলাম, সেখান থেকে আমি তোমাদেরকে এটা শোনাচ্ছি। তো এই ঘটনাটা হচ্ছে অনেক বছরের পুরনো, কারণ তখনকার সময় ভারতে শাসন চলতো ইংরেজদের শাসন চলাকালীন কী আর বলবো, ভারতের নাগরিকরা তো ছিল না, মানে কী বলবো, স্বাধীন তো ছিল না, তারা ছিল বন্দি, তাদের গোলাম। তাদের হয়ে কাজ করতো কিন্তু ঠিকমতো খেতে পেত না, এমন অবস্থা। চাকরের থেকেও খারাপ অবস্থা ছিল, চাকরকে তো তাও খেতে দেওয়া হতো কিন্তু তাদেরকে খেতেও দেওয়া হতো না, এমন অবস্থা। তার জন্য কী আর বলবো, নতুন করে আর কোনো কিছু বলা নেই, এরকম শাসন চলতো ইংরেজদের সময়ে। তো আজকের কাহিনীটা ঠিক অন্যরকম। এই ইংরেজদের শাসনকালে থাকতো, মানে কি ইংরেজের শাসনে কালে থাকতো, মানে সবই মানুষজন থাকতো, কিন্তু ওই মানে ইংরেজরা যেখানে থাকতো সেখানে একটা লোক, অর্থাৎ যার নাম ছিল কালো, বা তাকে কালী বলা হতো, কিন্তু সে মরার পর তাকে সবাই কালো বলে নাম দিয়ে দিয়েছে। তো কালীচরণ থাকতো। কালীচরণ ছিল নিষ্ঠুর, ভারতবাসী হয়েও ভারতবাসী লোকেদের প্রতি তার ছিল না কোনো দয়া মায়া। কী বলবো, একটা নিষ্ঠুর, এখনকার দিনে যেরকম হয়ে থাকে। তো কালীচরণ সবসময় ইংরেজদের মতো ভাব দেখাতো, এবং ভারতবাসীদের ওপর, মানে নিজের লোকেদের ওপরই অত্যাচার করত। এরকম দিন দিন হয়ে আসছে যে ইংরেজরাও যেখানে তাদেরকে লাঠিঝাঁটা মারছে, সেখানে কালীচরণও তাদের যেন গুরু দাদা হিসেবে করছে, কাজ না করে তাদেরকে করছে, যার ফলে ইংরেজরা তার প্রতি বেশি খুশি হয়ে থাকতো, এবং কালীচরণের প্রশংসা করত, এবং কালীচরণ সেখান থেকেই কী বলবো হাতসাপাই করতো, মানে টাকা পয়সা। তো এরকম দিন কী বলবো চলাকালীন হঠাৎ একদিন, মানে কী বলবো, যখন দেশ স্বাধীন হয়ে যায়, হঠাৎ করে দেশ স্বাধীন হয়ে যায়, এবং ওই কালীচরণেরও সমস্ত ওই, মানে কী বলবো, শাসন ইংরেজদের সঙ্গেই চলে যায়, অর্থাৎ ভেঙে যায়, বা তার শাসনের কী বলবো, শাসন ভেঙে যায় অর্থ কী, মানে তার শাসনও চলে যায়, মানে কি এবার ভেঙে গেছে, মানে সব শেষ, সবই তো স্বাধীন। তো কালীচরণের কথা কেউ শুনছে না। তো কালীচরণ কিছু কিছু লোকেদের ভয়ে তার দল গঠন করে শাসিয়ে করে রাখতে চাইলেও তখন দেশের নাগরিক হয়ে উঠেছে সাবলীল। তো তারা কি করেছে, একদিন কালীচরণকে ধরে মেরে ফেলেছে। তো স্বাভাবিক কথা, এবার তো পরে তো ভূত হয়ে যাবে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো স্বাভাবিক একটা ঘটনা, তো কালীচরণকে মেরে ফেলেছে। তো কালীচরণ মারা গেছে, তো যেদিন মরে সেদিন তো অমাবস্যা অবশ্যই থাকবে, এটা একটা ঘটনা স্বাভাবিক। তো অমাবস্যা রাতে মেরেছে, বা যে সে অমাবস্যা নয়, এই ধরনের অমাবস্যা সাধারণত অসুরিপতি, মানে অসুরিপতি অর্থাৎ খারাপ আসরিক শক্তিকে জাগ্রত করে, এরকমই। তো কালীচরণ হয়ে উঠলো কালো, অর্থাৎ
একটা ভয়ঙ্কর রাক্ষস, দৈত্য, ভূত, প্রেত, দানব যা ভাবতে পারো। বিশাল বিশাল নখওয়ালা, লাল লাল চোখ এবং গোটা শরীরে কালো কাপড় দিয়ে ঢাকা। তো কালীচরণ হয়ে গেল কালো। এবার কালোর প্রতিশোধ কীভাবে কালী থেকে কালো হলো এবার বলছি তোমাদের। তো কালীচরণকে যেখানে মারা হয়েছিল, তো সেখানে কী বলবো, ওকে সেখানে কবর দেওয়া হয়েছিল। তো কবর যেখানে দেওয়া হয়েছিল সেখানে প্রায় 5 বছর কি হবে কি আরও বেশি 10 বছর হয়ে গেছে, এরকম 5-10 বছরের পর ওই জায়গাতে কয়েকজন বনজারা অর্থাৎ যাযাবর জাতীয় ওরা এসে ওখানে থাকতে শুরু করলো এবং ওই জায়গাতে খোদাই করতে লাগলো। অর্থাৎ কি বলবো, কী কারণে খোদাই করছে আমিও জানি না, কিন্তু খোদাই করছিল। তো খোদাই করছিল, তো করতে করতে হঠাৎ করে দুজন মানুষ হঠাৎ করে ওই গর্তের ভিতরে আরও গভীরে চলে গেল এবং হঠাৎ করে ওদের বিকট চিৎকারের সঙ্গে সঙ্গে ওরা মারা গেল এবং ওখান থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করলো এবং কালো ধোঁয়া উঠছিল ওপরে ঠিক, কিন্তু ওরা ভাবলো যে নিচে দুজন মানুষ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে, যার ফলে আগুনের ধোঁয়া এবং নিচে ওরা আগুনে পড়ে গেছে। এটা ভাবলো যে হুকো টানতে টানতে হয়তো লেগে গেছে। তো নিচে ওরা যখন ঝুঁকে দেখলো তারাও সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে গেলো এবং মারা গেল এবং সঙ্গে সঙ্গে গর্তটা বন্ধ হয়ে গেল। তো এই ঘটনা প্রায় কী বলবো আরও 15 বছর পর যেখানে আবাদি গড়ে উঠেছে, অর্থাৎ মানুষজন থাকতে শুরু করে দিয়েছে এবং চাষাবাস করে মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করছে। তো কয়েকজন মানে কী বলবো সায়েন্টিস্টের মতো লোক এসে ওই জায়গাতে খোদাই করবে, মানে কিছু কিছু জায়গায় খোদাই করবে এবং দেখবে যে মাটির নিচে কী আছে সব পরীক্ষা নিরীক্ষা করার জন্য কয়েকজন বিজ্ঞানী এসেছে এবং তারা কী করলো ওইখানে গর্ত খুঁজে ওদের মধ্যে একজন যে লোক ছিল সে বললো যে বহু বছর আগে কালীচরণ নামে একজন প্রতাপী লোক দেশ স্বাধীন হওয়ার পর তাকে এখানে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। তারপর থেকে কয়েকজন বনজারা এসেছিল এবং তারা এখানে একটা গর্ত খুঁড়ছিল এবং তারা হঠাৎ করে এই ভিতরে ঢুকে যায় এবং তারা মারা যায়। তো এটা সত্য কি মিথ্যা তা যাচাই করার জন্য এই বিজ্ঞানীরা এসেছে এবং এই ঘটনাটা শুধু 4জন বিজ্ঞানী জানতো আর বাদ বাকি বিজ্ঞানীরা জানতো না কোনো কিছুই। তো তারা পরীক্ষা নিরীক্ষা করে গর্ত খুঁড়ছে, কিন্তু তারা মনে করছে সোজাসুজি গর্ত না খুলে একটা বড়োভাবে ঢেউ খেলানো গর্ত খুঁড়বে আর কি। তো তারা খুঁড়ে তো কী বলবো কালীচরণের কফিন খুঁজে পায়, অর্থাৎ সেই কবর মানে তাকে যে বাক্সের মধ্যে বন্দি করে মাটির ভিতরে পুঁতে দিয়েছিল। তো তারা ওটাকে বার করে এবং তাকে ওখান থেকে মুক্ত করে ফেলে। তো স্বাভাবিক কথা মতো আর নতুন করে কিছু বলার নেই। তো যে 4জন খুলেছিল তারা প্রোটেকশান নিয়ে রেখেছিল আর বাদ বাকি জন হঠাৎ করে মারা যায় এবং তারাও ওই গর্তের ভিতরে চলে যায়। কিন্তু আমাদের ওই বাদ বাকি 3জন সায়েন্টিস্ট অর্থাৎ 4জন সায়েন্টিস্ট ওরা কিন্তু জানতো কী ব্যাপারটা, কিন্তু ওরা বেঁচে গেল। তারপরে ওই কফিনের উপরে থাকা দরজাটা ওরা খুলে দিল এবং যেখান থেকে আমাদের কালীচরণের ভয়ঙ্করতা বেরিয়ে এত বছরেও কালীচরণের মানে কী বলবো এবার লোকের হাড়গোড় তো অবশিষ্ট থাকে আর তো সব কিছু গলে যায়, কিন্তু যেন মনে হচ্ছে এখনও গলছে মাংস, যেন পুরোপুরি গলে ওঠেনি। এমত অবস্থায় তারা কালীচরণকে বার করলো এবং সব কিছু বললো কালীচরণকে যে তোমাকে আমরা নতুন জীবন দিয়েছি, আমরাই তোমাকে খুঁজে বের করেছি, নাহলে তুমি সারা জীবন ওর মধ্যে থাকতো। কিন্তু কালীচরণ যেভাবে রেগেছিল সে মনে হচ্ছে তখনই এই 4জন সায়েন্টিস্টকে মেরে ফেলে, কিন্তু তাদেরকে কেন মারতে পারছে না কেন বুঝে উঠতে পারছে না। তখনই ওখানে একটা তান্ত্রিক এলো এবং তান্ত্রিক এসে সব কিছু বলে ফেললো এবং সেই তান্ত্রিক তার মায়াবল দ্বারা ওকে বশ করার জন্য অর্থাৎ কালীচরণকে বশ করার জন্য বলল যে তুমি আজ থেকে আমার বন্দি, আমার কথা মতোই তোমাকে চলতে হবে, নাহলে তুমি বিপদে পড়বে। তখনই হচ্ছে আমাদের ওই আত্মা মানে ওই কালীচরণবাবু বললো যে আমি তোমার সব কথা শুনবো, তার আগে আমি এই সায়েন্টিস্টটিকে মারতে চাই, অর্থাৎ এই 4জন সায়েন্টিস্ট যারা আমার ঘুম ভাঙিয়েছে। তখন ওই তান্ত্রিক কী করলো তথাস্তু বলে ওদেরকে তাদের বন্ধন থেকে মুক্ত করে দিল। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারি যে ওই 4জন সায়েন্টিস্টকে এই ভণ্ড
ভণ্ড বলা যায় না, এই তান্ত্রিকই লাগিয়েছিল এবং তান্ত্রিকই তাদের সুরক্ষা কবচ দ্বারা এখানে পাঠিয়েছিল এবং এখানে গর্ত খুঁড়িয়েছিল। এবার যেহেতু তার কাজ পূর্ণ হয়ে গেছে, তো সেখান থেকেই তোমাদের কি বলবো, আমাদের তান্ত্রিক এসে ওই 4জন সায়েন্টিস্টের থেকে কবচ তুলে নেয়, যার ফলে ওরা মারা যায়। অর্থাৎ ওই কালীচরণ বাবু তো এই 4জন সায়েন্টিস্টকে মেরে ফেলে এবং ওই সন্ন্যাসীর কথা মতো চলতে থাকে। কিন্তু কালীচরণ ছিল একটা ভয়ঙ্কর প্রতাপী, একটা ভয়ঙ্কর আত্মা, মানে খুনি আত্মা। সে চাইছিল সব সময় লোকেদের মেরে ফেলতে, অর্থাৎ তার কাজ ছিল এটাই। তো সে এই জন্যই তাকে যে জাগিয়ে তুলেছে এটা নয়, তার কর্মসিদ্ধি সাধন করতে, অর্থাৎ তার সিদ্ধি লাভ করতে তান্ত্রিক তাকে জাগিয়ে তুলেছে। তাই এই জন্য কালীচরণ তার কোনো কাজই করে উঠতে পারছে না, অর্থাৎ সে যে কারণে তার রাগে ঘৃণায় ফেটে উঠেছে তাদেরকে সে মারতে পারছে না এবং যাদের জন্য সে মারা পড়েছিল তাদের বংশকে সে নির্বংশ করার জন্য সে চলে এসেছে আবার। তাই জন্য সে প্রথমে কি করলো, আমাদের সন্ন্যাসীকে যেন তেন প্রকারে সে মেরে ফেলে। এবার কি বলবো বলো, যে মাচায় তাকেই তো আগে লোক মারে, তো তাকে মেরে ফেললো এবং মেরে ফেলে সে চলেছে তার সেই লোকদের মারতে যাদের বংশের লোক তাদেরকে মেরেছে এবং সেই সব বংশের লোকেদের সে খুঁজে পড়লো এবং একে এক করে তাদের সবাইকে মারলো এবং সবাইকে সে বললো কালো চলে এসেছে। এবার কালো কেন নামকরণটা হয়েছে এই গল্পের মধ্যে তোমাদেরকে হয়তো বলা নেই, যেহেতু সে কালীচরণ থেকে কালোতে রূপান্তরিত হওয়ার গল্পটা এখানেই যে সে এক নারীর শরীরে প্রবেশ করেছে, অর্থাৎ নারীর শরীরে প্রবেশ করেছে, অর্থাৎ তাকে যে জাগিয়ে তুলেছিল, অর্থাৎ যেভাবে আগের ঘটনাগুলো বাদ দাও, যে সায়েন্টিস্ট যে তাদেরকে তুলেছিল এগুলো তো সত্যিই সে তাকে বার করেছিল, কিন্তু ওই তান্ত্রিক ওকে নিয়ে এসে, যেহেতু কালীচরণ ছিল একটা ধোঁয়া আত্মা, যে ও হয়তো খুন করতে পারবে কিন্তু পুরোপুরিভাবে কাউকে মারতে পারবে না যতক্ষণ না ওকে শক্তি দেওয়া হয়। তো ওকে সম্পূর্ণ শক্তিশালী করে তোলার জন্য তান্ত্রিক এক মৃত মেয়ের শরীর ওকে প্রবেশ করিয়েছিল, যার জন্য তার নামকরণ করা হয় কালো। কালী থেকে কালো সৃষ্টি হয়, তো কালীচরণ থেকে কালো সৃষ্টি হয়েছে। মূলত যেহেতু কালীচরণের শক্তি ছিল ক্ষীণ অসামান্য, যেহেতু সম্পূর্ণ শক্তিশালী ছিল না, তাকে সম্পূর্ণ শক্তিশালী করে তোলার জন্য, সিদ্ধি করার জন্য, যেহেতু এই কালীচরণকে মেরে সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে চাই তান্ত্রিক, ওই জন্য তাকে শরীর প্রদান করেছিলেন এই তান্ত্রিক। কিন্তু সেই তান্ত্রিককেই শরীর পাওয়ার পর মেরে ফেলে আমাদের কালীচরণ এবং নাম হয়ে যায় তার কালো। এই যেহেতু মহিলার শরীরে রয়েছে তার জন্য তার কালো, ভয়ঙ্কর দেখতে, পুরো শরীরে কালো বস্ত্র, ভয়ঙ্কর ভয়ঙ্কর তীক্ষ্ণ নখ এবং দাঁত নিয়ে ভয়ঙ্কর রক্তাভ লাল দৃষ্টিপন্ন চক্ষু দৃষ্টি নিয়ে সে এগিয়ে চলো এবং তাদের সেই সব লোকেদের সে খুঁজে খুঁজে বার করলো যাদের দ্বারা সে মৃত মানে মরেছিল, সেই সব লোকেদের সে একে একে খুঁজতে লাগলো। তো বংশে সেই লোকেদের এক এক করে খুঁজে সে মারতে লাগলো। প্রথমে 2-3 জন, তারপরে এরকমভাবে সংখ্যা বাড়তে থাকলো, কারণ কালীচরণের আত্মা তাদের বংশে একটা বাচ্চাকেও ছাড়ছে, এমনকি বাচ্চা তো দূরের কথা, গর্ভবতী সেই মাকেও সে ছাড়ছে না, তাদেরকেও মেরেছে আর এমনভাবে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে তাদের মৃত্যুদণ্ড দিচ্ছে যে যে আপনার চোখ দেখলে শিউরে উঠবে। কারো কারো তো এমন অবস্থা করে দিয়েছে যেন মনে হচ্ছে বহুদিন ধরে সে কি বলবো গলছে, মানে তার মাংস গলে পড়ছে এমন অবস্থা করেছে। কাউকে গরম তেলে ফ্রাই করে দিয়েছে অথবা গরম তেলে ভেজে দিয়েছে, কারো শরীরে ভয়ঙ্কর পোকা মাকড় ছেড়ে দিয়েছে যাদেরকে সে চিড়ে চিড়ে খাচ্ছে। কাউকে তো এমনভাবে মৃত্যুদণ্ড দিয়ে তার মুখেই তার শরীর পেট থেকে আঁত বার করে তার মুখেই দিয়ে দিয়েছে। এরকমভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যুদণ্ড দিয়ে চলেছে আমাদের কালো। তো কালোর কে আটকানোর কোনো উপায় নেই, কারণ কালোর মূলত এখন লক্ষ্য হচ্ছে কালোর ছায়া যার উপরে পড়ছে সেই মারা যাচ্ছে। তো কালোর ছায়া এখানে বলা হয়েছে কেন, যে একে একে সবাই যে মারা যাচ্ছে, তো সবাই প্রথম ভাবছে এগুলো কাকতালীয় কোনো ঘটনা, কিন্তু কাকতালীয় ঘটনা এটা নয়, এটা সবাই পরে বুঝতে পারলো এবং বোঝার পরই তারা এর প্রতি পদক্ষেপ নিল এবং
দেখলো যে যে বংশে একজন মারা গিয়েছে জানে যে এরপর থেকে সেই পরপর মরবে, তার জন্য তারা কী করলো, একটা তান্ত্রিককে তারা মানে দেখে সব কিছু বললো। তো তান্ত্রিক সব গণনা ফণনা বিচার করে সিদ্ধ একজন তান্ত্রিক বললেন যে তোমাদের ওপরে এক প্রাচীন অর্থাৎ বহু বছরের পুরনো এক ভয়ঙ্কর উম, এক কী বলবো প্রেতাত্মা বা শক্তি তোমাদের উপর পড়েছে ছায়া। কে সে কী সে সব কিছু বললো যে তোমাদের পূর্বপুরুষেরা কালীচরণ নামে ছিল এক ভয়ঙ্কর লোক, যে সমস্ত ইংরেজদের কথা অনুযায়ী দেশের নাগরিকদের উপর অত্যাচার করে বেড়াতো এবং তারই ছায়া তোমাদের উপর পড়েছে। আর সে তোমাদেরকে মেরে ফেলবে, অর্থাৎ তোমরা হলে তাদের পূর্বপুরুষ, এবং যাদের দ্বারা সে মরেছিল তাদের বংশকে সে নির্বংশ করতে এখন এসেছে। সে একজনকেও ছাড়বে না, সে ছোট বাচ্চা হোক কিংবা হোক সে গর্ভবতী মা, তার লক্ষ্য তাদেরকে সে মেরে ফেলা। আর এই খুনিয়াটা শুধু তাদেরকেই নয়, এবং তার পাশে পাশে যাকেই পায় সে তাকেই মেরে ফেলে। তো এর থেকে খুব সাবধান তোমরা। একে আটকানোর কোনো উপায় আমার জানা নেই এখন, কিন্তু আমি এটা সম্পর্কে খুব তাড়াতাড়ি জেনেই তোমাদেরকে জানিয়ে দেব। কিন্তু ততদিন তোমরা কী করবে, তার জন্য গুরুদেব কী করলেন, তাদেরকে একটা করে কী বলবো সুরক্ষা কবচ দিলেন, যে এই কবচটা কি তোমাদের বাড়ির চারিপাশে এটাকে দিয়ে একটা মানে চক জাতীয় জিনিস। তো চক জাতীয় জিনিস বলছি কারণ এটা ছিল একটা সাদা একটা চকের মতো জিনিস, যেটা ঘরের চারিদিকে বৃত্তের আকারে এঁকে দিতে হবে, এবং সন্ধ্যের পর থেকেই দাগ থেকে বেরোনো যাবে না। বেরোলেই কালীচরণ অর্থাৎ কালোর হাতে তারা মারা পড়বে। কিন্তু শত বাধা এবং সতর্ক দেওয়ার পরও মানুষ সেই দাগের বাইরে চলে আসতো, কারণ কালো বিভিন্ন মানুষের রূপ ধারণ করে, তাদের পরিবারের মানুষের রূপ ধারণ করে তাদের ঘরের বাইরে যেন তেন প্রকারে বার করে আনতো এবং তাদেরকে মেরে ফেলতো। এই সব ঘটনায় অতিষ্ঠ হয়ে মানুষ বাড়ি থেকে বেরানোই বন্ধ করে দিল। যেখানে শুধু দিনের বেলাতেই বা রাতের বেলাতে আতঙ্ক ছিল তা নয়, রাতের বেলাতে আতঙ্ক থাকার সাথে সাথে দিনের বেলাতে আতঙ্ক বেড়ে চলেছে, তাই মানুষ বাড়িতে বাড়ানো বন্ধই করে দিয়েছে। এই সব ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আমরা কী করতে পারি সেটা এই গল্পের মধ্যেই জানতে পারবো, যে কালোকে কীভাবে তারা আটকানো গেল। তো কালোকে আটকানোর জন্য তো আমাদের তান্ত্রিক একটা কী বলবো বই পেয়েছেন, যেখানে এই ধরনের আত্মাদের দুষ্ট শক্তিদের আটকানো যায়। তো তিনি একটা সুরাহা বের করেছেন যে এই কালোকে সেখানে অর্থাৎ সেই কবরের কাছে নিয়ে যেতে হবে যেখানে ওর শরীরে হাড়গোড় পড়ে আছে, এবং সেখানে ওকে জ্বালিয়ে দিতে হবে, এবং জ্বালিয়ে দিলেই এ মুক্তি পেয়ে যাবে। যেহেতু হিন্দু শাস্ত্র ধর্মের মতে লেখা আছে কোনো মানুষের আত্মা যদি অতৃপ্ত থাকে, তাকে যদি তার অন্ত্যেষ্টিক্রিয়া না করা হয় এবং সে এরকম পড়ে থাকে, তবে সে ইহলোক পরলোক যালোক কোথাও যেতে পারে না, সে শুধু এই লোকেই গমন করতে থাকে, ঘুরে বেড়ায়। তার জন্য তার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রয়োজন রয়েছে। তার জন্য তারা কী করলো, সবাই মিলে সেখানে গেল, কিন্তু সেখানে গিয়েও যে তাকে আটকাতে পারবে এমন নয়। বহু ঝড় ঝামেলা তারা সামটে ওই কাজটি সিদ্ধ করতে পারে। এতে বহু লোক যে গিয়েছিল সেই সব পরিবারের লোকেরা, তাদের মনে হয় অনেকজন মারাও গিয়েছে, কিন্তু তারা তাদের কার্য সিদ্ধি করতে পেরেছে। কালীচরণের সেই হাড়গোড়গুলোকে জ্বালিয়ে দিয়েছে তারা, যার ফলে সেই দস্যু শক্তির দমন ঘটেছে এবং তাদের পরিবারের লোকেরা বাঁচতে পেরেছে। এর মধ্যে বহু লোক মারা গিয়েছে, তাদের কোনো গণ্য হিসাব নেই, এবং সাধু তার সেই মৃত সেই ছাই ভস্মগুলোকে কী করেছে, নিয়ে যেয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, এবং সেখানে যেখানে তাকে পোড়ানো হয়েছে সেখানে শিবের ত্রিশূল দিয়ে সেই বাক্সটিকে কী করেছে, বেঁধে দিয়েছে, মানে অর্থাৎ পুরো তো পুড়েনি, সেই বাক্সকে বেঁধে সেটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন। অর্থাৎ সেই কোথাও না কোথাও গিয়ে এটা বিলীন হয়ে নষ্ট হয়ে যাবে, এবং সেখান থেকে সবাই মুক্তি পেয়ে যাবে, এবং এর দ্বারাই কালীচরণের আত্মা মুক্তি পায়। অর্থাৎ মুক্তি পেয়েছে কি পায়নি আমি জানি না, সে হয়তো এখনও ঘুরিয়ে বেড়াচ্ছে তার সেই অপূর্ণ কী বলবো ইচ্ছাটিকে পূরণ করার জন্য, অর্থাৎ সেই সব লোকেদের সে মারার জন্য। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এইটুকুই বলবো। আজকের কাহিনী এই পর্যন্ত। রাত প্রায় 2টো বাজে, আর আমি আপনাদের কাছে এই কাহিনীটা এখন শেষ করলাম। কাহিনীটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। তো এই পর্যন্ত আজকের গল্প।
তো যারা যারা নতুন আমার চ্যানেলটিকে প্লিজ আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটিকে অন করে দিও।